আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চ্যাপ্টার দেহ তরল সংবহন। এই আজকের আলোচনায় আমরা যে সমস্ত কোশ্চেন গুলো আমাদের এক্সামে পেতে পারি সেই সমস্ত কোশ্চেন গুলো সম্পর্কে আমি একটু হালকা আলোচনা করে দিই। প্রথমত আমরা কোশ্চেন দেখে নিচ্ছি এখানে। আজ যে কোশ্চেন আছে, প্রথম কোশ্চেন হচ্ছে রক্ত কি। তারপরে কোশ্চেন হচ্ছে রক্তকে তরল যোগ কলা বলা হয় কেন। পরের কোশ্চেন হচ্ছে রক্তের রং লাল হয় কেন। পরের কোশ্চেন আছে রক্তের পিএইচ কত। পরের কোশ্চেন আছে রক্তের বাফার কি। আর পরের কোশ্চেন আছে মানবদেহে স্বাভাবিক রক্তের পরিমাণ কত। আর শেষ কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি রক্তের উপাদান সমূহ বর্ণনা করো। তো আমরা আজকে আলোচনাতে এই সমস্ত বিষয়গুলোকে ডিসকাস করব। আমরা যদি রক্ত সম্পর্কে পড়তে যাই আমাদেরকে প্রথমেই জানতে হবে যে দেহ তরল কি জিনিস। কারণ আমরা জানি যে রক্ত যেটা আছে সেটা এক ধরনের দেহ তরল, তাই না? তো দেহ তরল কি জিনিস? না, দেহ তরলের সংজ্ঞা যদি আমরা বলি তাহলে বলতে পারি মানবদেহ গঠনকারী তরল যা দেহের ওজনের প্রায় 60% হয়ে থাকে। তার মানে একটা ব্যক্তির ওজন যা হবে তার 60% ওজন হবে কি না দেহ তরলের। এই যে দেহ তরল আছে সেই দেহ তরল আবার দু রকমের হতে পারে। একটা হচ্ছে কি অন্তঃকোষীয় তরল, আরেকটা হচ্ছে বহিঃকোষীয় তরল। অন্তঃকোষীয় তরল মানে কি আর বহিঃকোষীয় তরল মানে কি? না, অন্তঃকোষীয় তরল হচ্ছে কোষের ভিতরে যে সমস্ত তরল থাকে, অর্থাৎ কি হচ্ছে প্রোটোপ্লাজম গঠনকারী যে তরল তাকে আমরা কি বলবো অন্তঃকোষীয় তরল। এই যে আমরা বললাম টোটাল 60% হয় দেহ ওজনের। তো 60% যেটা আছে সেটার আবার 40% যারা তারা হচ্ছে কি অন্তঃকোষীয় তরল। আর বাকি 20% যারা আছে তারা হচ্ছে বহিঃকোষীয় তরল। বহিঃকোষীয় তরল কি কোষ বহির্ভূত, মানে কোষের ভিতরে নয়, কোষের বাইরে কোনো পাইপের মাধ্যমে, অর্থাৎ কি কোনো নালী পথের মধ্যে উপস্থিত তরলকে, বা কোনো প্রকোষ্ঠের মধ্যে উপস্থিত তরলকে, বা কোনো থলির মধ্যে উপস্থিত তরলকে আমরা কি বলবো বহিঃকোষীয় তরল। এর অন্তঃকোষীয় তরলের উপাদান সম্পর্কে আমরা একটু জেনে নিই। অন্তঃকোষীয় তরলের উপাদানে কি কি আমরা দেখতে পাবো? এদের বেশিরভাগই কি হচ্ছে বিভিন্ন রকমের প্রোটিন দ্বারা, অথবা পটাশিয়াম আয়ন, অথবা ফসফরাসকে আমরা ফসফেট আয়ন রূপে পেতে পারি PO4 3-। ঠিক আছে। এছাড়া আমরা কি দেখতে পাবো? সামান্য পরিমাণে ম্যাগনেসিয়াম এবং সালফেটও পাওয়া যেতে পারে, কিন্তু ক্যালসিয়াম সম্পূর্ণরূপে অনুপস্থিত। আমরা কখনো অন্তঃকোষীয় তরলের মধ্যে কখনো ক্যালসিয়াম আয়নকে পাবো না। এবার আসি বহিঃকোষীয় তরলের গল্প। বহিঃকোষীয় তরল যেটা আছে তার যে উপাদান আছে সেই উপাদানে আমরা দেখতে পাবো না বহুল পরিমাণে, প্রচুর পরিমাণে কি থাকে, সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন থাকে। আর পর্যাপ্ত পরিমাণে বাইকার্বনেট আয়ন উপস্থিত থাকে। এছাড়া স্বল্প পরিমাণে পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, সালফেট আয়ন এবং ফসফেট আয়নও প্রেজেন্ট থাকতে পারে। এবার আমরা দেখবো বহিঃকোষীয় তরলের উদাহরণ। বহিঃকোষীয় তরলের উদাহরণ আমরা যদি দেখি তাহলে সেখানে কি দেখতে পাচ্ছি? রক্ত, লসিকা, কলারস, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা যেটাকে আমরা CSF বলে জানি, ইন্ট্রাঅকিউলার ফ্লুইড। এটা আবার দু রকমের হতে পারে, অ্যাকুয়াস হিউমার আর ভিট্রিয়াস হিউমার আমরা জানি চোখে থাকে, তাই না? নেক্সট হচ্ছে সাইনোভিয়াল তরল, যেটা কি হচ্ছে আমাদের সাইনোভিয়াল সন্ধি বলে একটা কথা আছে না? তো সেই সাইনোভিয়াল সন্ধিতে যে একটা থলি থাকে সেই সাইনোভিয়াল স্যাক বলা হয়। সেই থলির মধ্যে যে তরল থাকে তাকে বলা হয় সাইনোভিয়াল তরল। এছাড়া পাচক রস মানে কি বিভিন্ন যে উৎসেচক গুলো, যেমন হচ্ছে গ্যাস্ট্রিক জুস আমরা জানি, যেটা হচ্ছে আমাদের স্টোমাক থেকে অর্থাৎ পাকস্থলী থেকে খরিত হয়। আমাদের অগ্নাশয় থেকে খরিত রসকে আমরা বলে থাকি অগ্নাশয় রস। ঠিক একই রকম ভাবে পিত্ত থলি থেকে খরিত বা যকৃৎ থেকে খরিত রসকে আমরা বলে থাকি কি পিত্ত রস। তো এইগুলো সবই কি হচ্ছে আমাদের বহিঃকোষীয় তরলের মধ্যে পড়ে। এবার আসি দেহ তরলের তাৎপর্য কি, অর্থাৎ দেহ তরলের দরকার কেন পড়ছে দেহে। তো সেক্ষেত্রে আমাদের বলা হচ্ছে কি না দেহের সাম্য অবস্থা বজায় রাখার জন্য। এখন সাম্য অবস্থা কিভাবে বজায় রাখছে না সেটা যদি আমরা দেখি তাহলে সেটার গল্প হচ্ছে যে না দেহ দেহের জল পরিবেশের যে মানে পরিবেশ বলতে এক কথায় হচ্ছে কোষের বাইরে, কোষের বাইরের সঙ্গে কোষের ভিতরের যে সামঞ্জস্য বজায় রাখা সেটাই হচ্ছে কি সাম্য অবস্থা। এই সাম্য অবস্থা যদি কোনো রকম ভাবে বিঘ্ন ঘটে তাহলে কি হচ্ছে সেখানে আমাদের বিভিন্ন রকমের সমস্যা শুরু হয়। যেমন আমরা একটা উদাহরণ যদি বলি তাহলে কি হচ্ছে ইডিমা বলে একটা জিনিস আছে। ইডিমা মানে কি দেহের বিভিন্ন অংশ ফুলে যাওয়া, তাই না? অনেক সময় কি হচ্ছে বাড়িতে যদি বয়স্ক কোনো মানুষ থাকে তাহলে তাদের ক্ষেত্রে দেখা যায়, বা হার্টের কোনো পেশেন্ট থাকলে হাত পা ফুলে যায়। তো এই যে হাত পা ফুলে যাওয়া জিনিসটা সেটা কি হচ্ছে অ্যাকচুয়ালি ইডিমা। ইডিমাতে কি হয় না, যে কোষের ভিতরে যে তরল আছে সেই তরলটা কোষের বাইরে চলে আসে। কোষের বাইরে চলে আসার কারণে কি হচ্ছে সেই যে জায়গাটায় তরলের পরিমাণ বেড়ে যাচ্ছে, দেহ তরল বহিঃকোষীয় তরলের পরিমাণ বেড়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে হাত পা গুলো বা বিভিন্ন অর্গান ফুলে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে কখনো কখনো দেখা যেতে পারে যে একটা ইয়ং মানুষ অথচ তার চামড়া কুঁচকে যাচ্ছে। তো চামড়া কুঁচকে যাচ্ছে কেন? তার বহিঃকোষীয় তরলের পরিমাণ কমে যাচ্ছে। ফলে কি হচ্ছে অন্তঃকোষীয় অর্থাৎ কোষের ভিতরে সেই তরলগুলো উপস্থিত হয়ে যাচ্ছে। তো এটাও হতে পারে। তো এই যে সাম্য অবস্থা অর্থাৎ কি হচ্ছে না দেহের
ভিতরে যে কোষ আছে সেই কোষের সঙ্গে কোষ বহির্ভূত অংশের যে তরলের ব্যালেন্সিং, সাম্যাবস্থা বজায় রাখা। আচ্ছা, নেক্সট হচ্ছে কি পরিবহন পদ্ধতি। পরিবহন পদ্ধতির ক্ষেত্রে কি না, আমরা জানি রক্ত এবং লসিকা কি হচ্ছে পুষ্টি পদার্থকে পরিবহন করে থাকে বিভিন্ন অঙ্গে, কেননা সমস্ত অঙ্গে রক্ত তো পৌঁছায় না। তাহলে যে সমস্ত অঙ্গে রক্ত পৌঁছাতে পারছে না সেখানে কি হচ্ছে, আমাকে তো পুষ্টি পদার্থ পৌঁছে দিতে হবে, কারণ সেখান থেকে যে কোষগুলো সেই পুষ্টি পদার্থকে শোষণ করবে এবং শোষণ করার মাধ্যমে কি করবে, তাতে পুষ্টি পদ্ধতি সম্পন্ন করবে। এখন তো রক্ত আর লসিকা যেটা আছে সেটাও তো দেহ তরলই, তো তাই পুষ্টি দ্রব্যকে পরিবহনের জন্য আমাদেরকে হেল্প করে থাকে। আর কি হচ্ছে না, দেহের যে দূষিত পদার্থগুলো আছে, অর্থাৎ আমাদের কোষের মধ্যে যে বিপাক ক্রিয়া সম্পন্ন হচ্ছে, যেখানে অপচিতি বিপাকের মাধ্যমে বিভিন্ন বর্জ্য পদার্থ বা দূষিত পদার্থ উৎপন্ন হচ্ছে, তো সেটাকেও আমাদের কি করতে হবে, দেহ থেকে বের করে দিতে হবে। তো দূষিত পদার্থের অপসারণের জন্য কিন্তু আমরা এই দেহ তরলকে ব্যবহার করে থাকি, অর্থাৎ রক্ত এবং লসিকা এই কাজেও কিন্তু আমাদের হেল্প করে থাকে। এছাড়া কি আছে, দেহের বৃদ্ধির জন্য আমাদের কি হচ্ছে প্রয়োজন হয়ে থাকে। আচ্ছা, আর কি হচ্ছে কলার বিন্যাস, আমাদের দেহে যে কলাগুলো কলা দ্বারা গঠিত, অর্থাৎ কোষের সমষ্টি যেগুলো আমরা কলা বলে থাকি, সেই কলা দ্বারা যে গঠিত সেগুলোতেও কি হচ্ছে আমাদের দেহের কোষস্থ জল একটা বিশেষ বৈশিষ্ট্যমূলক ভূমিকা পালন করে থাকে। এছাড়া আমরা বলতে পারি তাপ নিয়ন্ত্রণ, আমরা জানি কি আমাদের রক্ত যেটা আছে সেই রক্ত কি করছে আমাদের বডির তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে থাকে, দেহের তাপ যেটা আছে সেটাকে বজায় রাখে। অর্থাৎ আমাদের বডির যে নর্মাল টেম্পারেচার কত হয় আমরা জেনারেলি জানি না, 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তো সেই 37 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা আছে সেটাকে মেনটেন করাটাই হচ্ছে কি আমাদের দেহে উপস্থিত রক্ত এবং দেহ তরলের কাজ। ওকে, তো আমরা এতক্ষণ পর্যন্ত দেহ তরল করছিলাম, তো সেক্ষেত্রে আমরা দেখলাম কি দেহ তরল দু রকমের, অন্তঃকোষীয় তরল আর বহিঃকোষীয় তরল। যে বহিঃকোষীয় তরলের মধ্যে আমাদের প্রধান দুটো দেহ তরল সম্পর্কে আমরা যেটা আলোচনা করবো এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে রক্ত এবং লসিকা। তো চলে আসো দেখি রক্ত কি জিনিস। রক্তের প্রথমে আমাদের সংজ্ঞা, আমরা কোশ্চেন বলেছিলাম রক্ত কি, তো কোশ্চেন এসছে এটার অ্যান্সার কি না, হৃৎপিণ্ড এবং রক্তবাহে অবস্থানকারী। তাহলে এটা কোথায় অবস্থান করে, হৃৎপিণ্ড এবং রক্তবাহে অবস্থান করে। কি কি দিয়ে গঠিত, রক্ত রস এবং রক্ত কণিকা নিয়ে গঠিত। নেক্সট হচ্ছে এদের ক্যারেক্টারিস্টিক কেমন ধরনের হবে, এটা অস্বচ্ছ হবে, লবণাক্ত হবে, ক্ষারধর্মী হবে, তরল যোগ গলা, তো তাকে আমরা কি বলবো, রক্ত বলবো। রক্তের স্বাভাবিক পরিমাণ যদি আমরা বলি, আমরা বলেছি কি টোটাল বডি ওয়েটের 60%। তো একটা 70 কেজি ওজন বিশিষ্ট, সরি ওটা তো দেহ তরল, রক্ত যেটা হয় সেটা কি হচ্ছে না, ওই যে 60%-এর মধ্যে 20% হচ্ছে কি আমার বহিঃকোষীয় তরল, আর এই 20%-এর 30 থেকে 35% হচ্ছে কি আমাদের রক্ত। তো যাই হোক, আমরা হিসাব যদি করে দেখি তাহলে কি হচ্ছে, টোটাল বডি ওয়েটের 6 থেকে 7%, কি বললাম আমি, টোটাল বডি ওয়েটের 6 থেকে 7% হচ্ছে কি আমাদের না রক্ত উপস্থিত থাকে। তাহলে 6 থেকে 7% 70 কেজির ক্ষেত্রে যদি আমরা করি, তো সেটা মোটামুটি 5 লিটারের আশেপাশে থাকে। কিন্তু পুরুষ দেহে আর স্ত্রী দেহে দুই দেহে কিন্তু সমান পরিমাণে থাকে না। তো পুরুষের দেহে রক্তের পরিমাণ বেশি হয়, কত হয়ে থাকে 5 থেকে 5.5 লিটার হয়ে থাকে, আর স্ত্রী দেহে হচ্ছে 4.5 থেকে 5 লিটার পর্যন্ত হয়ে থাকে। এখন কোশ্চেন হচ্ছে পুরুষের দেহে রক্তের পরিমাণ বেশি কেন স্ত্রী দেহ থেকে, কারণ যে সমস্ত হরমোন বা যে সমস্ত ফ্যাক্টর সমূহ নিয়ন্ত্রণ করে থাকে সেই সমস্ত ফ্যাক্টরগুলোর মধ্যে একটা অন্যতম প্রধান ফ্যাক্টর হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। আর যে টেস্টোস্টেরন হরমোন পুরুষের দেহে বেশি পরিমাণে থাকে, স্ত্রীর দেহে থাকে না, বা খুব সামান্য পরিমাণে আমরা অ্যান্ড্রোজেন হরমোনকে দেখতে পাই, যেটা আমাদের অ্যাড্রিনাল কর্টেক্স থেকে খরিত হয়। তো স্ত্রী দেহে যেহেতু টেস্টোস্টেরন হরমোন অনুপস্থিত বা কম পরিমাণে উপস্থিত, তাই স্ত্রী দেহে রক্তের পরিমাণ কি হচ্ছে স্বাভাবিক পুরুষের তুলনায় কম হয়ে থাকে। আচ্ছা, রক্তের বর্ণ কি, রক্তের বর্ণ জেনারেলি আমরা জানি কি লাল হয়ে থাকে, তাই না, কিন্তু রক্তের বর্ণ লাল হয় কেন, কারণ রক্তের মধ্যে হিমোগ্লোবিন নামক এক ধরনের লাল বর্ণের রঞ্জক পদার্থ উপস্থিত আছে, যার উপস্থিতির জন্য রক্তের বর্ণ কেমন ধরনের হয়ে থাকে, লাল বর্ণের হয়ে থাকে। কিন্তু এই যে হিমোগ্লোবিন উপস্থিত আছে, সেই হিমোগ্লোবিনের গাঢ়ত্ব অর্থাৎ পরিমাণ কেমন আছে তার উপর ভিত্তি করে লাল বর্ণের গাঢ়ত্ব নির্ধারিত হয়। যদি হিমোগ্লোবিন কম হয় তাহলে হালকা লাল বর্ণের হবে, যদি হিমোগ্লোবিনের পরিমাণ বেশি হয় তাহলে গাঢ় লাল বর্ণের হবে। তো এ হচ্ছে কি আমাদের রক্তের বর্ণের গল্প গেল। নেক্সট আমরা আসি রক্তের পিএইচ এর গল্প। রক্তের সাধারণ স্বাভাবিক পিএইচ যেটা হয়ে থাকে সেটা হচ্ছে 7.4, কারণ আমরা সংজ্ঞাতেই বলেছিলাম যে রক্ত ঈষৎ ক্ষারীয় প্রকৃতির হয়, আর আমরা জানি কি 7 পিএইচ হচ্ছে নিউট্রাল, প্রশম হয়ে থাকে। 7-এর থেকে বেশি হলে সেটা ক্ষারীয়, 7-এর থেকে কম হলে আম্লিক। তো যেহেতু এটা ঈষৎ ক্ষারীয় তাই এটা 7.4 হয়ে থাকে। রক্তের বাফার কি, বাফার হচ্ছে এমন একটা কম্পাউন্ড, এমন একটা যৌগের মিশ্রণ যেটা কি করছে যে কোনো সাবস্ট্যান্সের, যে কোনো দ্রবণের যে পিএইচ থাকে সেই পিএইচ কে মেনটেন রাখে, অর্থাৎ পিএইচ কে বাড়তেও দেয় না, কমতেও দেয় না।
যদি কোনো কারণে বেড়ে বা কমে যায় তাহলে কি হচ্ছে, স্বাভাবিক অবস্থায় তাকে ফিরিয়ে নিয়ে আসাটাই হচ্ছে রক্তের বাফারের কাজ। তো রক্তের বাফারের কাজ সেক্ষেত্রে আমরা সংজ্ঞাতেও লিখেছি, রক্তের বাফার সাধারণত রক্তের স্বাভাবিক পিএইচ এর মাত্রাকে নিয়ন্ত্রণ করে থাকে। আর এই বাফার অনেক রকমের বাফার হতে পারে, সেক্ষেত্রে প্রধান তিনটে বাফার হচ্ছে বাইকার্বনেট বাফার, প্রোটিন বাফার এবং ফসফেট বাফার। ওকে, নেক্সট আমরা চলে আসি রক্তকে তরল যোগ কলা বলার কারণ কি। কারণ আমরা জানি সমস্ত যে যোগ কলা, আমাদের একটা চ্যাপ্টার আছে প্রাণী কলা, তো সেই প্রাণী কলা চ্যাপ্টার আমরা পড়েছি যোগ কলার বৈশিষ্ট্য, তাই না? তো সমস্ত রকমের যে যোগ কলাগুলো সেগুলো কি হচ্ছে ভ্রূণের যে মেসোডাম, আমরা জানি ভ্রূণের তিনটে স্তর থাকে না, একটোডাম, মেসোডাম, এন্ডোডাম। তো এই মেসোডাম স্তর থেকে কি হচ্ছে যোগ কলা উৎপন্ন হয়ে থাকে। তো রক্তও ঠিক সমস্ত যোগ কলার মতোই কি হচ্ছে মেসোডাম থেকে উৎপন্ন হয়ে থাকে যখন আমরা ভ্রূণ অবস্থায় থাকি। দ্বিতীয় গল্প হচ্ছে যে যোগ কলার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, যে না এতে ধাত্রের পরিমাণ রক্ত কোষ অপেক্ষা বেশি থাকে, রক্তের কোনো ভিত্তি পর্দা নেই। আর তার সঙ্গে সঙ্গে আমরা জানি কি রক্তের ভিত্তি পর্দা নেই কেন, কারণ রক্ত যেটা সেটা হচ্ছে যোগ কলা। আর ভিত্তি পর্দা কাদের থাকে না, ভিত্তি পর্দা থাকে জেনারেলি এপিথেলিয়াম বা আবরণী কলার কোষে। তো যেহেতু এটা যোগ কলা, তো আমরা বলতে পারি যে এর কোনো ভিত্তি পর্দা থাকবে না। অন্য গল্প আমরা যদি বলি একে আর রক্তকে তরল যোগ কলা বলার কারণ হিসেবে, কারণ এটা বিভিন্ন কলা, অঙ্গ ও তন্ত্রের মধ্যে সংযোগ স্থাপন করে। কিভাবে যদি আমরা উদাহরণ দিয়ে বলি, তাহলে আমরা জানি রক্তের মাধ্যমে কি হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস কি হচ্ছে পরিবহিত হয়ে থাকে, তাই না? তাহলে এই যে অক্সিজেন সেটা কোথা থেকে আসছে, লাংস থেকে, কোথায় যাচ্ছে দেহের বিভিন্ন অন্যান্য কোষে। তাহলে লাংসের অ্যালভিওলার কোষের সঙ্গে বা কলার সঙ্গে দেহের অন্যান্য যে কলাগুলো আছে সেগুলোকে কিন্তু সংযোগ স্থাপন করছে। তো যেহেতু এটা সংযোগ স্থাপন করছে তাই এটাকে আমরা কিন্তু যোগ কলা বলে থাকি। এবার আমরা আসি লাস্ট টপিক, যেটা হচ্ছে রক্তের উপাদান সমূহ। রক্তের উপাদানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রক্ত জেনারেলি কি হচ্ছে দুটো উপাদান দিয়ে তৈরি, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্তকোষ। এই যে রক্তরসের আরেকটা নাম হচ্ছে প্লাজমা, যেখানে রক্তরস থাকে 55% আর রক্তকোষ থেকে থাকে 45%। আমরা যদি রক্তরস বা প্লাজমার উপাদান দেখি তাহলে রক্তরসের মধ্যে 90%, 90 থেকে 92% থাকে জল, আর বাকি 8 থেকে 10% থাকে কঠিন পদার্থ, যার মধ্যে প্লাজমা প্রোটিন সব থেকে বেশি পরিমাণে থাকে 6 to 8%, যেটা তিনটে প্রধান প্লাজমা প্রোটিনের নাম আমরা জানি, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন। এছাড়া আমরা খনিজ সমূহ দেখতে পাবো, যেখানে খনিজ সমূহের মধ্যে আছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, ফসফেট প্রভৃতি আয়ন সমূহ। এছাড়া আছে রক্ততঞ্জনকারী পদার্থ সমূহ, আর আছে পুষ্টি পদার্থ, যেখানে পুষ্টি পদার্থের মধ্যে আছে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, ফ্যাটি অ্যাসিড, ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, তাই না? আচ্ছা, এছাড়াও কিন্তু আমরা হরমোন সম্পর্কে জানতে পারি। কারণ আমরা যদি দেখি যে অনেকের ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা থাকে, সেক্ষেত্রে ডাক্তার কিন্তু টিএসএইচ বা টি3, টি4 এগুলো টেস্ট করতে দেয়। তো সেগুলো কোথায় প্রেজেন্ট থাকে না, সেগুলো রক্তেই কিন্তু প্রেজেন্ট থাকে। তো ব্যাস, আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই।